আমাদের স্কুলের পাঠ্য বইতে একটি অসাধারণ গল্প ছিল, যার নাম একটি তুলসী গাছের কাহিনী। সেই গল্পটি তখন যেভাবে পড়েছিলাম, আজকে এরকম প্রেক্ষাপট বা এত বছর পরে পড়ার পরে তার যে মূল বিষয়বস্তুটা, সেটা আমাদের কাছে আরো যেন বিকট ভাবে প্রকাশিত হয়ে ওঠে। মানে ভিতরের যে যন্ত্রণা, এই বিষয়টা আরো অদ্ভুত ভাবে প্রকাশিত হতে থাকে এবং পরবর্তীকালে আবার নতুন করে হয়তো এই গল্পটিকে আবিষ্কার করতে পারবো। ভালো গল্প সব সময় যুগ চেতনার ওপরে যে দাঁড়িয়ে থাকে তা নয়, সেটি সদা পরিবর্তনশীল। বিভিন্ন সময়ে দাঁড়িয়েও সেই গল্প বা সেই সাহিত্যকে আধুনিক বলে মনে হতে পারে। সেরকমই একটি ভালো গল্প হলো একটি তুলসী গাছের কাহিনী, যার লেখকের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ। এই গল্পটি আমাদের কাছে খুব একটা মানে অপরিচিত গল্প একেবারেই নয়। ভালো গল্প বলতে আমি এটা বোঝাচ্ছি না যে এটি সুন্দর গল্প, তা নয়। এর মধ্যে যে এক বিকৃত যে চেতনা, মানুষের যে বোধ রয়েছে সেটি, এবং তার সঙ্গে সঙ্গে ভালো বোধও যে কিভাবে একত্রিত হয়ে রয়েছে, এই বিষয়টাই যেন প্রকাশিত হয়েছে সাহিত্যের পথের আজকের পর্বে। তাই আমাদের আলোচ্য যে বিষয়, আলোচ্য যে গল্প, সেটির নাম একটি তুলসী গাছের কাহিনী। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তুলসী গাছের কাহিনী নামক এই যে গল্প, তা ওয়ালিউল্লাহের এক অসামান্য গল্পের একটি আমরা বলতে পারি। এই গল্পের মূল বিষয়বস্তুটা খুব চেনা, তা হলো দেশ বিভাগের অশান্ত পরিবেশে কোনো এক হিন্দু মালিকের পরিত্যক্ত একটি বাড়ি এবং তার তুলসী গাছকে কেন্দ্র করে একদল মানে মুসলিম মানুষের যে অবস্থান, এই বিষয়টাই এই গল্পে মূলত প্রকাশিত হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই জানি যে যখন দেশ ভাগ হয় এবং যখন মানে যে ধর্মের যে বিভেদে আমাদের তো দেশ ভাগ হয়েছিল, যে কারণে বহু মানুষ, বহু হিন্দু পরিবার ওখান থেকে এখানে চলে এসেছিল তাদের সম্পূর্ণ মানে সমস্ত কিছুকে ওখানে ফেলে রেখে। আবার এদেশ থেকেও বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ চলে গিয়েছিল বাংলাদেশে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে জমি বা বাড়ির হস্তান্তর করা হতো, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতো না। সেই যে পরিত্যক্ত বাড়িগুলি পড়ে থাকতো, সেগুলিতে এসে অপর বাংলার যে মানুষ তারা বসতি জমাতেন, স্বাভাবিক, কারণ তাদেরও সেখানে থাকার জায়গা ছিল না। এই ঘটনাটিও এইরকমই একটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পটি শুরু হচ্ছে ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলের ওপর দাঁড়িয়ে থাকা একটি প্রকাণ্ড উঁচু বাড়ির বর্ণনা দিয়ে। যেন এক ভাঙাচোরা এক মানে ক্ষত মাথায় নিয়ে বাড়িটি দাঁড়িয়ে আছে, এরম ভাবেই লেখক গল্পটিতে ওই বাড়িটার বর্ণনা করেছেন। বাড়িটির সামনে কোনো ফুটপাত নেই, কিন্তু তার ভেতরে প্রশস্ত উঠোন এবং আরো ভেতরে গোসলখানার পরে আম জাম কাঁঠাল গাছে ভরা জঙ্গল সমেত অনেকখানি সবুজ জায়গা বর্তমান। যেন বাড়িটির মধ্যে প্রাণ কোথাও একটুখানি বেঁচে রয়েছে। দেশভাগের হুজুগে এই বাড়ির মালিক দেশ ছেড়ে পলায়ন করেছেন। মতিন, আমজাদ, কাদের, হাবিবুল্লাহ, মোদাব্বেরের মানে দ্বারা এই বাড়িটি দখল করা হয়েছে। আমি বললাম পুরো ইতিহাসটা, যে কিভাবে মানুষ এসে অন্যের বাড়িকে দখল করতো বা বসতি স্থাপন করতো, কারণ সত্যি কথা বলতে কি তাদেরও কিছু করার ছিল না। দেশ ভাগের ফলে এদেশে এসে তারা আশ্রয়হীন ভাবে ঘুরতে ঘুরতে দেখতে পায় জনমানব শূন্য বাড়িটিকে। উদয়স্ত ঘুরে ঘুরে অবশেষে এমন একটি বাড়িতে আশ্রয় পাওয়া তাদের কাছে সত্যি সৌভাগ্যের বিষয়। অনেকটা যেন বৈশাখের আম কুড়োনোর ক্ষিপ্র উন্মাদনার মতো একটা ব্যাপার। কে কিভাবে কতখানি ছিনিয়ে নিয়ে নিতে পারবে, সেই রকম যেন একটা ছোটবেলার বিষয়। ফলে কোনো অপরাধ বোধ জাগ্রত হয়নি কারোর
মনে। পরদিন খবরটা শহরে ছড়িয়ে পড়তে সেখানে অগণিত অতিথিদের আগমন শুরু হয়। কিন্তু ছোট ছোট ঘরে বিছানা পড়েছে 4টে করে, এরপর চেয়ার টেবিল, পা ফেলার আর সত্যি কোনো জায়গা থাকবে না। এই অবস্থায় সবাইকে জায়গা দেওয়া তো অসম্ভব। একজন সমবেদনার সুরে বলল, আপনার তকলিফ আমরা কি বুঝি না? একদিন আমরা কি কম কষ্ট পেয়েছি? তবে আপনাদের কপাল মন্দ, সেই হচ্ছে আসল কথা। মানে যারা আশ্রয় পাচ্ছে না তাদের উদ্দেশ্যে যারা আশ্রয় পেয়েছে তাদের বক্তব্য। আর একজন জানালো, যদি ঘন্টা দুয়েক আগে আসতেন তবে বদরুদ্দিনকে কলা দেখাতে পারতেন, মানে ওর জায়গাটা আপনি দখল করতে পারতেন। কিন্তু এসব কথা তাদের কাছে বিষবৎ বলে মনে হয়, কারণ আপনি জায়গা পেয়েছেন, আমি তো পাচ্ছি না, আমাকে এমন কথা বলার যুক্তি কি? বাড়িটাকে ঘিরে মতিনদের নানা রকম স্বপ্ন জাগরিত হতে থাকে। তার বাগানের বড় শখ, একটু জমি পেলে সেখানে নানা রকম ফুল গাছ লাগাতো। তারপর অফিস থেকে ফিরে সে বাগানে একটু বসতো, আমজাদ গুড়গুড়িতে টান দিত, গল্প প্রেমিক কাদের ফুরফুরে হাওয়ায় তার কণ্ঠকে কাহিনীময় করে তুলতো, অথবা পুষ্প শোভিত মদির জ্যোৎস্নাতে কখনো বা সন্ধ্যাকালীন সৌন্দর্যকে তারা উপভোগ করতে পারতো। ওই ছোট্ট একটি আশ্রয় দেশ বিভাগের পরে এক অন্য দেশে গিয়ে যেখানে তারা কিছুই জানে না, ওই ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন যেন গড়ে উঠতে থাকে ওই একটি মাত্র বাড়িকে কেন্দ্র করে। যথাসময়ে এই আইনি বাড়ির দখলের ব্যাপারটা তদন্ত করার জন্য পুলিশ আসে, কারণ পুলিশ এই বিষয়টা তদারক করতো। এরম ভাবে তো অন্যের বাড়ি দখল নেওয়া যায় না। পুলিশ দেখে বাড়ির বাসিন্দাদের মনে প্রশ্ন জাগে, পুলিশ দেখে তাহলে পলাতক গৃহকর্তা কি বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছেন? কিন্তু দুদিনের মধ্যে সমগ্র বাড়িটাকে খালি করে দেশ থেকে উধাও হয়েছে যে তার পক্ষে এসব ভাবার অবকাশ আছে বলে তাদের মনে হয় না। আসলে যারা সময় মতো না আসার জন্য এই বাড়ি দখল করতে পারেনি, তারাই হিংসাবশত পুলিশকে খবর দিয়েছে বলে তাদের মনে হয়। কিন্তু এ বাড়ির দখলদারেরা রুখে দাঁড়ায়। তারা বোঝাতে চায় যে তারা দরিদ্র কেরানি মানুষ হলেও তারা কিন্তু ভদ্র বাড়ির সন্তান। বাড়ির দখল তারা করেছে বটে, কিন্তু তা বলে তারা অন্য কিছু ক্ষতি তো করেনি বাড়ির, শুধু আশ্রয় নিয়েছে। ফলে নালিশটা যেই করুক সেটা যথার্থ নয়। সাব ইন্সপেক্টর ভালো মন্দ গোছের একটা রিপোর্ট জমা দিয়েছে এই ভেবে যে এই হুজুগের সময় অন্যায়ভাবে বাড়ি দখলের বিষয়টা, সরকারি আইনটা যেন তেমন পরিষ্কার বোঝা যাচ্ছে না। বিপদটা কেটে যেতেই সবারই আবার উৎফুল্ল হয়ে ওঠে এই বাড়ির মধ্যে। একটা যেন অন্য বিপদ কেটে যাওয়ার ভয়ে, মানে কেটে যাওয়ার আশঙ্কা চলে গেলে বাড়ির সমস্ত যে আশ্রিত প্রত্যেকে সরগরম হয়ে ওঠে, বাড়িটা যেন ঝকঝক করতে থাকে। এ বাড়ি তাদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চয় করে, কারণ তারা তো নিজের প্রাণকে হাতে নিয়েই চলে এসেছিলেন। এখান থেকেও যেমন প্রাণকে হাতে নিয়ে ও দেশে এই বাড়ির মালিক চলে গিয়েছেন, তারাও তো সব ছেড়ে এসেছেন। এই বাড়িতে আশ্রয় পাওয়া মানুষদের মধ্যে এমন অনেকেই আছে যারা কলকাতার দুর্গন্ধময় গলিতে বসবাস করত। আজ এত বড় বড় ঘর, মস্ত জানলা, প্রশস্ত উঠোন, আম কাঁঠালের বাগান পেয়ে এক অন্য দুনিয়ার আস্বাদন তারা করতে থাকে। সপ্তাহব্যাপী মোগলাই খানা তারা প্রস্তুত করছে, কেউ নানির হাতে শেখা নতুন ধরনের পিঠে তৈরি করছে, কেউ সন্ধ্যায় গানের আসর বসিয়েছে, মানে নতুন ভাবে যেন বেঁচে ওঠার স্বপ্নে তারা বিভোর হয়ে উঠেছে। এই সময় তারা হঠাৎ সকালবেলায় উঠোনের প্রশস্ত প্রান্তে রান্নাঘরের পিছনে একটি তুলসী গাছের মঞ্চ দেখতে পায়। রবিবার সকালে নিমের ডাল মুখে চিবোতে চিবোতে মোদাব্বের তারস্বরে চিৎকার করে ওঠে। এমনিতেই সে একটু হুজুগে মানুষ, সামান্য কথাতেই কথা বলা তার অভ্যাস, কিন্তু আজকের চিৎকারে একটা সুর ছিল, তাকে কেউ কিন্তু উপেক্ষা করতে পারে না। কি ব্যাপার দেখার জন্য ছুটে এসে সবাই ভেবেছিল সাপ খোপ বা বিপজ্জনক কিছু দেখবে, তাই তুলসী গাছটা সহজে তাদের নজরে আসেনি। সে ক্রোধের সঙ্গে বলে, মানে মোদাব্বের, এই বেকায়দা আসনাধীন তুলসী গাছটা দেখতে পাচ্ছ না? তার এই ক্রোধের কারণ সম্বন্ধে লেখক জানাচ্ছেন, উপড়ে ফেলতে হবে ওটা। আমরা যখন এ বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো হিন্দুয়ানির চিহ্ন আর সহ্য করা হবে না। অর্থাৎ তুলসী গাছ হিন্দুয়ানির প্রতীক। বিষয়টা, এই যে ক্রোধটা তার মধ্যে যে জাগরিত হয়েছে,
এর পিছনে সত্যি কারণ আছে। কারণ এই যে ধর্মের জন্য দেশ ভাগ, এই যে ধর্মের দুইটি ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে অন্য একদল মানুষ যে আনন্দ লুটেছিল আর আমাদের মধ্যে বিষ রোপণ করে দিয়ে গেছিল, সেই বিষেরই বহিঃপ্রকাশ এটি, আর কিছুই নয়। মুসলিম মোদাব্বের এই জন্যই গাছটাকে উবড়ে ফেলতে চায়, কারণ এদের জন্যই তো তাকে দেশ ছাড়া হতে হয়েছিল, অন্তত এই গল্পে তার এই মত। সকলে তুলসী গাছটির দিকে তাকিয়ে ভাবতে থাকে বহুদিন জলের অভাবে মরতে বসেছে গাছটি, কিন্তু মোদাব্বের তাদের এই নিঃশব্দ আচরণে হুংকার দিয়ে বারবার ওকে উপড়ে ফেলতে বলে। কিন্তু আকস্মিক এই আবিষ্কারে তারা কিছুটা যেন হতভম্ব হয়ে গেছে। লেখক তার অনবদ্য লেখনীতে সামান্য একটি রেখার আঁচড়ে একটি গভীর সত্য প্রকাশ করছেন যেন। কাব্যের কিন্তু দম্বার পাত্র নয়, সে কিছুতেই এই গাছটিকে মেনে নিতে পারছে না, তাকে উপড়ে ফেলার জন্য সে বদ্ধপরিকর। কিন্তু বাকিরা স্তব্ধভাবে গাছটিকে কেন্দ্র করে যেন তার দিকে তাকিয়ে সেই মহিলার কথা ভাবতে থাকে যে সন্ধেবেলা এই গাছের তলায় একটা প্রদীপ জ্বালাতো, জল দিত, হয়তো মাথায় আঁচল দিয়ে প্রণাম করত। তুলসী গাছের তলায় তারা যেন অদ্ভুত ভাবে একটা প্রদীপ জ্বলতে দেখে। হয়তো দুর্দিনে ঝড় এসেছে তাদের ঘরে কোনোদিনও, হয়তো কারুর জীবন প্রদীপ নিভে গিয়েছে চিরতরে, তথাপি এখানে প্রদীপ জ্বালাবার অনুষ্ঠান একদিনের জন্যও বন্ধ থাকেনি। অথচ আজ সেই গৃহকর্ত্রী হয়তো কোথায় আসানসোল, বৈদ্যবাটি বা লিলুয়ার কোনো এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, অথবা মহিলাটি কোনো এক চলন্ত ট্রেনের কামরায় বসে আছে। তবে যেখানেই থাকুক না কেন, আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে, তখন প্রতিদিন এই তুলসী তলার কথা মনে পড়ে হয়তো তার চোখ ছলছল করতে থাকে। এই তুলসী গাছকে কেন্দ্র করে এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া দেখান লেখক। ইউনিসের সর্দি হয়েছে, সে বলে থাক না ওঠা, কারণ তুলসী গাছের যে গুণাগুণ সে ব্যাপারে সে জানে। শুধু ইউনিস নয়, সবারই এই মত শেষ অবধি, কারণ তুলসী গাছ খুব উপকারী একটি গাছ। ফলে অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে, কিন্তু একটা অস্বাচ্ছন্দ্যতা প্রত্যেকের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। ফলে সান্ধ্য আড্ডায় আর আজ কোনো বিষয় নয়, সাম্প্রদায়িকতা প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। মোদাব্বের হিন্দুদের অবিচার অত্যাচারের কথা বলে, অতি অল্প সময়ের মধ্যে তার রক্ত গরম হয়ে ওঠে। বামপন্থায় বিশ্বাসী মকসুদ তার প্রতিবাদ করে। কয়েকদিন পরে তুলসী গাছটা মোদাব্বেরের নজরে পড়ে। সে দেখে তুলসী গাছের তলায় যে আগাছা ছিল সেগুলো যেমন নেই, তেমন গাছটাকে একটু সতেজ লাগছে। কে যেন অগোচরে তুলসী গাছের গোড়ায় জল দান করছে। কি অদ্ভুত সুন্দর লেখনির ভঙ্গি! গাছটা অক্ষত অবস্থায় আস্তে আস্তে পাতা মেলে ধরছে। যাই হোক, জীবনটা এইভাবেই তাদের চলতে থাকে, কিন্তু এই ভুল ভাঙতে দেরি হয় না। পুলিশ এসে বলে যে বাড়ি তাদের ফাঁকা করে দিতে হবে, কারণ তারা যেভাবে রয়েছে সেটা ন্যায়সম্মত নয়, তাই 7 দিনের মধ্যে তাদের বাড়ি ফাঁকা করে দিতে হবে। গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে, ফলে কারুর আর কিছু বলার থাকে না। প্রকাণ্ড বাড়িটার মধ্যে একটা যেন কালো ছায়া নেমে আসে। প্রথমে তাদের মাথায় খুন চড়ে, নানা রকম বিদ্রোহী ভাব দেখা দেয়। কেউ বলে বাড়ির খুঁটি ধরে পড়ে থাকবো, কিন্তু একসময় সকলেরই মাথা ঠান্ডা হয়। 24 ঘন্টার বদলে 7 দিন সময় পাওয়া যায় এবং আস্তে আস্তে তারা বিষয়টাকে গুটিয়ে নিতে থাকে। 10ম দিনে বসবাসের চিহ্ন স্বরূপ কিছু কাগজ, ছেঁড়া পাতা, পুরনো দড়ি, বিড়ি সিগারেটের ছোট ছোট টুকরো উড়ে বেড়াতে থাকে। গল্পের শেষে লেখক পুনরায় তুলসী গাছের প্রসঙ্গ আনেন। গাছটা শুকিয়ে গেছে, তার পাতায় খয়েরি রং ধরেছে। পুলিশ আসার পর থেকে খুব স্বাভাবিকভাবেই আর কেউ এই গাছে জল দেয়নি। গৃহকর্ত্রীর ছলছল চোখ, কোন চোখের কথা কারুর আর মনে হয়নি। গল্পের শেষটা লেখক এইভাবে করেন। কেন পড়েনি সে তুলসী গাছের জানবার কথা নয়, মানুষেরই জানবার কথা নয়। তুলসী গাছের কাহিনীর এই গল্পটি
আসলে শুরু হতে পারতো এক সাম্প্রদায়িকতার কথা, কিন্তু এক অসাম্প্রদায়িকতার যে চিহ্ন সেটি যেন বহন করেছে। বস্তুত তুলসী গাছের কাহিনী, এই গল্পটি মধ্যে তুলসী গাছটি সাম্প্রদায়িকতার যে প্রতীক তা হয়ে দাঁড়িয়েছে। এক পরিত্যক্ত বাড়িকে ঘিরে কাহিনী গড়ে উঠলেও মূল যে ঘটনার যে মানে চালন করেছে ঘটনাটিকে, সেটি হলো এই তুলসী গাছটি। তুলসী গাছ হিন্দু জাতির ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাথমিকভাবে অন্য ধর্মের, ইসলাম ধর্মের মানুষেরা তাকে মেনে না নিতে চাইলেও সেই তুলসী গাছটিকেই তারা যেন শেষ অবধি ভালোবেসে ফেলেছে। কিন্তু যখন তারা বুঝতে পেরেছে যে আর এই বাড়িতে তাদের ঠাঁই নেই, তখন সেই গাছটির কথাও তাদের আর মনে থাকেনি। সত্ত্বেও আমরা বুঝতে পারি যে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের শুভ বোধই জাগরিত হয়েছে গল্পের মধ্যে দিয়ে। তারা চাইলে উপড়ে ফেলতেই পারতো, কিন্তু তারা কিন্তু উপড়ে ফেলেনি, গাছটিকে তারা যত্ন করেছে। শেষে যদিও বাড়ির অন্ধকার গাছকেও ছুঁয়ে গেছে, যে কারণে গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আসলে গাছ এখানে এক প্রাণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তুলসী গাছ কোনো ধর্মের প্রতীক নয়, সেটি এক সতেজ প্রাণের প্রতীক। সেই বাড়ির একটি প্রাণ কেন্দ্র ছিল সেটিকেই ওরা বাঁচিয়ে রাখতে চেয়েছে। একটুখানি আশা, একটু ভালোবাসা, এই সমস্ত কিছু মিলে এই তুলসী গাছ প্রতীকায়িত হয়েছে মানুষের ধর্মের ওপরে নির্ভর করে। মনুষ্য ধর্মই এখানে প্রাধান্য পেয়েছে, কোনো নির্দিষ্ট ধর্মের প্রতীক হিসেবে একে দেখানো হয়নি। এবং তুলসী গাছ মানুষের ওই শুভ বোধেরই প্রতীক, যে কারণে যখন তাকে কেউ জল দেয় না আর যত্ন করে না, তখন কিন্তু কেন যে সেটা করছে না সেটা তুলসী গাছ বুঝতে পারে না। শেষ অবধি লেখক এটাও যেন বোঝাতে চেয়েছেন যে মানুষ সত্যিই স্বার্থপর। ওই সুন্দর প্রতীককে তারা বুকের মধ্যে বাঁচিয়ে রাখতে শেষ অবধি চায় না, যে কারণেই যখন তাদেরকে বাড়ি ছাড়ার কথা বলা হয়েছে, তখন কিন্তু তুলসী গাছে জল দেওয়া তাদের বন্ধ হয়ে গেছে। তুলসী গাছ যেন ছল চোখে সেই গৃহকর্ত্রীর মতোই মানুষের সেই স্বার্থপরতাকে অনুভব করেছে। তাই ধর্মান্ধতা, স্বার্থপরতা, আরেকদিকে মানুষের শুভ বোধের প্রতীক এই তুলসী গাছ, এই সবটা মিলে এই একটি তুলসী গাছের কাহিনী এক যথাযথ গল্প হিসেবে আমাদের বাংলা সাহিত্যে প্রকাশিত। এবং নামকরণের ক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে এই গল্পটা একটি তুলসী গাছের গল্প, তুলসী গাছকে ঘিরে তৈরি হয়েছে, তুলসী গাছকে ঘিরে শেষ হয়েছে। এবং আমি আগেই বললাম এই তুলসী গাছ কি, তুলসী গাছ মানুষের মধ্যেকার এক শুভ বোধের প্রতীক, কোনো রকম কোনো ধর্মীয় প্রতীক এখানে হয়ে দাঁড়ায়নি। আশা করি এই ছোট পর্বে আমি এই গল্পটি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।